আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন সিইসি। অন্য কমিশনাররা পাবেন হাইকোর্টের বিচারপতির মতো। মন্ত্রিসভা বৈঠকে আইন অনুমোদন। বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে ওবায়দুল কাদেরের মন্তব্য। উপজেলা নির্বাচনের নামে আরেকটি ধাপ্পাবাজির আয়োজন করা হচ্ছে, আমির খসরুর অভিমত। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে জ্বালানি তেলের দামসহ আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় রূপরেখা তৈরির পরামর্শ দিয়েছেন। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল 10টায় বৈঠক শুরু হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ 2024 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে কাজের সুযোগ পাবে কর্তৃপক্ষ। এজন্য 55,968 একর জমি বরাদ্দ থাকবে। কর্তৃপক্ষের গভর্নিং বডির চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং হাইকোর্টের বিচারপতির সুবিধা পাবে নির্বাচন কমিশনাররা। সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনার প্রভাবিক এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার জন্য বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের সাহসও নেই আওয়ামী লীগের। বিরোধী নেতারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে অকার্যকর রাষ্ট্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিরোধী নেতারা অভিযোগ করেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। তারা বলেন, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে আফ্রিকার অকার্যকর রাষ্ট্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। ওবায়দুল কাদের যখন বলেন ভারতের কারণে আমরা সরকার গঠন করতে পারছি, তার অর্থটা কি? দেশের মানুষ বা তাদের ভোটাধিকার না, মানুষের সমর্থন না, ভারতের একটা নির্লজ্জ ধারাবাহিক এককাট্টা সমর্থনের বিনিময়ে গোটা দেশ এবং জনগণের বিরুদ্ধে ভারত আজকে অবস্থান নিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো মামলা হয় না। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কীরকম করলো। তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই,
তাদেরকে গ্রেপ্তার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। বিএনপি নেতাদের অভিযোগ 7ই জানুয়ারির নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় এখন দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা বলেন, দেশের জনগণ এরই মধ্যে নৌকাকে বয়কট করেছে। ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। বিরোধী নেতারা বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই জোরদার করে তাদের রুখে দিতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে এই ধাপে 112 উপজেলায় ভোট হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভায় এই তফসিল চূড়ান্ত করে ইসি। পরে কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 2 মে, যাচাই বাছাই হবে 5 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 12 মে, প্রতীক বরাদ্দ 13 এবং ভোট গ্রহণ 29 মে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে। তৃতীয় ধাপের 112 উপজেলার মধ্যে ইভিএমে ভোট নেওয়া হবে 21 উপজেলায়। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে 150 পর্যায়ে 112টি উপজেলায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ নিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী 22 থেকে 25 এপ্রিল এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, ন্যাপ গৃহীত ব্যবস্থাপনায় 2050 সালের মধ্যে $230 মিলিয়ন ব্যয় হবে। এর মাধ্যমে 113টি অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। তবে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। জানানো হয়, কনফারেন্সে 104টি দেশের 383 জন প্রতিনিধি অংশ নেবেন। এরই মধ্যে 53টি দেশের অভিযোজন পরিকল্পনা প্রস্তাবনা জমা পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, অর্থায়নের বিষয়ে সবসময়ই আলোচনা চলছে। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা থাকবে। জানান, যারা দূষণের জন্য দায়ী তাদের অর্থায়ন করার কথা থাকলেও সেটি সঠিকভাবে হচ্ছে না। মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর বাংলা মোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে নান্দনিক একটি পার্ক ঢাকাবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। চিহ্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলো আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। বুধবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষের ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে। বেশি ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস প্রতিদিন তাপমাত্রা 40 ডিগ্রির বেশি রেকর্ড করছে। বুধবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও তাপদাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপদাহের কারণে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া বেশি গরম অনুভূত হচ্ছে। তবে কয়েকদিনের টানা তাপদাহের পর রাজধানীতে কিছুটা স্বস্তির বৃষ্টিও দেখা মেলে। ধরেন 2-3 দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। ওই ধরনের বড় বৃষ্টির সম্ভাবনা নেই, যে বৃষ্টিটা হবে লোকালাইজ বৃষ্টি। 20 তারিখ 21 তারিখের পর্যায়ে যে আমাদের যে মডেল, আমরা যে অ্যানালাইসিস, এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার ধরেন এলাকা যে হিটওয়েভ আছে কোনো কোনো জায়গায় মাত্রা এটা আরও একটু বেড়ে যেতে পারে, 40-41 এবং এমনকি কোনো কোনো বিক্ষিপ্ত 42 ডিগ্রি উঠতে পারে। এবারে খেলার সংবাদ। এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাচ্ছে ভারত ও পাকিস্তান। মূলত রাজনৈতিক বৈরিতার কারণেই এই দুই দেশকে এশিয়ান ক্রিকেটের সেরা উৎসব এশিয়া কাপের আয়োজন দেশের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে এসিসি। এশিয়ান ক্রিকেটের প্রধান দুই দেশ ভারত ও পাকিস্তান, তাই এশিয়া কাপ আয়োজনে এই দুই দেশকেই প্রাধান্য দেওয়া হতো। কিন্তু রাজনৈতিক বৈরিতায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একটি স্বাগতিক মর্যাদা পেলে অন্য দেশ সেখানে খেলতে না যাওয়ায় বারবার হোঁচট খাচ্ছে এশিয়া কাপ আয়োজন। সর্বশেষ টুর্নামেন্টে পাকিস্তান স্বাগতিক হলেও ভারতের আপত্তির মুখে হাইব্রিড মডেলে টুর্নামেন্টের ফাইনাল সহ 9টি ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। আর আয়োজন হয়েও পাকিস্তানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র 4টি। আবার ভারত স্বাগতিক হলে পাকিস্তানের আপত্তিকর কারণে সেই টুর্নামেন্ট হয়েছে দুবাইতে। তাই ভবিষ্যতে এই দুই দেশের কারণে এশিয়া কাপ আয়োজন যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য ভারত ও পাকিস্তানকে বাদ দিয়েই এশিয়া কাপের স্বাগতিক দেশ বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেক্ষেত্রে আয়োজক হিসেবে গুরুত্ব বাড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। আগামী মাসেই পরবর্তী 4 থেকে 8 বছরের জন্য এশিয়া কাপের টিভি রাইটস নিয়ে বিড করার পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি। সেখানেই আয়োজক নির্ধারণ নিয়েও হবে সিদ্ধান্ত। পরবর্তী 8 বছরে এশিয়া কাপের 4টি আসর হবে, যার 2টি ওয়ানডে এবং 2টি টি20 ফরম্যাটে। এই 4টি টুর্নামেন্টের স্বাগতিক নির্ধারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে গুরুত্ব দেওয়া হবে। এশিয়া কাপের পরের 4টি আসরের জন্য টিভি সত্ত্ব চুক্তি ছিল প্রায় $80 মিলিয়ন। এবার তা আরও বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে এসিসি। হকি। প্রিমিয়ার লিগ হকির অঘোষিত ফাইনালের আগে বড় দুঃসংবাদ মোহামেডানের। কার্ড সমস্যায় খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আগামী শুক্রবার লিগের শেষ ম্যাচেই হবে শিরোপার ফয়সালা। সুপার লিগের বিগ ম্যাচে লড়বে লিগ লিডার মোহামেডান ও আবাহনী। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদে উৎকণ্ঠায় মোহামেডান শিবির। হকি লিগের বাইলজ অনুযায়ী কোনো খেলোয়াড় 3টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ বহিষ্কার থাকবে। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগের প্রথম পর্বে পুলিশ, সুপার লিগে মেরিনার্স এবং উষার বিপক্ষে হলুদ কার্ড দেখেন, তাই আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট 34। দুই জায়ান্টের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডান জিতলেই 38 পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে লিগ শিরোপা। আবাহনী জিতলে 37 পয়েন্ট নিয়ে একক অথবা মেরিনার্সের সাথে যুগ্ম চ্যাম্পিয়নের সুযোগ থাকবে দলটির। 14 খেলায় 34 পয়েন্ট নিয়ে থাকা মেরিনার্সের পরের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল পুলিশ। ম্যাচটি জিতলে মেরিনার্সেরও পয়েন্ট হবে 37, তবে পয়েন্ট হারালে শিরোপা যাবে আবাহনীর ঘরে। হিসেবের অঙ্কে মোহামেডান ও আবাহনী ম্যাচ ড্র হলে একক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে মেরিনার্স। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন সিইসি, অন্য কমিশনাররা পাবেন হাইকোর্টের বিচারপতির মতো। মন্ত্রিসভা বৈঠকে আইন অনুমোদন। বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য। উপজেলা নির্বাচনের নামে আরেকটি ধাপ্পাবাজির আয়োজন করা হচ্ছে, আমির খসরুর অভিমত। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।